তো ভিজিটর ভিসাটা আসলে কি? তারা যে ভিসাগুলো সাবমিট করেছিল ইমিগ্রেশনের কাছে, সবগুলো ভিসাই ছিল ভুয়া। তাহলে আপনার ভিসাও হলো না, আপনার জেল, জরিমানা সবকিছু হলো। দিন শেষে আপনি সব হারালেন কোনো এজেন্সির সাহায্য ছাড়া, বা কোনো বাটপার বা স্ক্যাম এগুলোর খপ্পরে আপনি যাতে না পড়েন। তো সেই জন্য আপনাকে ইনফরমেশন গুলো একটু জানিয়ে দিই। নিউজিল্যান্ডে আসার সর্বপ্রথম একটা রাস্তা হচ্ছে ভিজিটর ভিসা। তো ভিজিটর ভিসাটা আসলে কি? তার মেয়াদ পাবেন আপনি হচ্ছে 6 থেকে 9 মাস, এবং 100 জনের মধ্যে একজনেরও হবে কিনা খুব একটা বেশি সেটা নিয়ে কনফিউশনে পড়ে যায়। এবার আসেন দেখে নেই যে আসলে এখানে কি কি কাগজ। গত বছর প্রায় 700 ভিসা অ্যাপ্লিকেন্টদের ভিসা অ্যাপ্রুভ করতে সাহায্য করেছিল বাংলাদেশি একটি ভিসা এজেন্সি, যাদের মোটো ছিল তাদের ভাষ্য মতে যে আগে ভিসা এবং পরে টাকা। তো ভিসা হাতে পাওয়ার পর অ্যাপ্লিকেন্টরা স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ড আসার প্রস্তুতি নিচ্ছিল, এবং তখনই লঙ্কা কাণ্ডটা ঘটে গেল। এয়ারপোর্টে ইমিগ্রেশন দিয়ে তারা যখন পার হতে গিয়েছিল, তো ইমিগ্রেশন ক্রস করার সময় ইমিগ্রেশন অফিসার তাদেরকে আটকায় এবং তাদেরকে এয়ারপোর্ট কাস্টাডিতে নেওয়া হয়, এবং এন্ড অফ দ্য ডে তাদেরকে নিউজিল্যান্ড যাওয়ার পারমিশন দেওয়া হয় না। আর এর মেন কারণ ছিল তারা যে ভিসাগুলো সাবমিট করেছিল ইমিগ্রেশনের কাছে, সবগুলো ভিসাই ছিল ভুয়া। তাহলে আসেন জেনে নেই যে আসলে ভিসা এজেন্সি মানুষদের, আমাদের মতো সাধারণ মানুষদের আসলে কিভাবে বোকা বানাচ্ছে। মেইন অ্যাডভার্টাইজমেন্টের প্লেসটা হচ্ছে ফেসবুক। আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখবেন তাদের, যে আগে ভিসা পরে টাকা। তো এরকম গ্যারান্টি দেখে আপনি একটা মেসেজ ঢুকে দিলেন যে আই ওয়ান্না মিট ইন পার্সন, কারণ আপনিও তো কম না, আপনি অবশ্যই তাদের অফিসে ভিজিট করে দেখতে চান যে আসলে তাদের গ্যারান্টি কতটুকু। তো তাদের অফিসে যাওয়ার পরে আপনি যখন অফিসের চাকচিক্য দেখে আপনার মাথার ভিতরে একটু বোধগম্যতা আসলো যে না, আসলে মনে হয় এজেন্সিটা একটা ভালো এজেন্সি হতে পারে। তো আপনি এবার যেটা করলেন, আপনি এবার তাদের সাথে কথোপকথন শুরু করলেন। তারা কাগজপত্র নিবে এবং আপনার সব ডকুমেন্টস কালেক্ট করবে এমন ভাবে যে তারা বোঝাবে যে তারা লেজিট। এবার নেওয়ার পরে আপনাকে বলবে যে আপনার জাস্ট একটা মেডিকেল করতে হবে, এবং মেডিকেল করার জন্য আপনাকে 11,000 টাকা দিতে হবে, এবং 11,000 টাকা তাদের কাছেই দিতে হবে। তো আপনি 11,000 টাকা তাদের কাছে দিবেন, এবং দিয়ে আপনি ক্লিনিকে চলে যাবেন, তারা যে ক্লিনিকটা আপনাদেরকে বলবে। এখন আপনি 11,000 টাকা কেন দিবেন? কারণ আপনি ভাবছেন যে মেডিকেল তো আমার হচ্ছে, এটা তো আর তার টাকা নিচ্ছে না সে। এবার আপনি মেডিকেলে গেলেন, মেডিকেল করলেন, আপনাকে হয়তোবা ব্লাড টেস্ট দিল, সিবিসি বা যে কোনো ব্লাড টেস্ট যেগুলোর সর্বসাকুল্যে 1,000 টাকা হবে, সেগুলো আপনাকে করিয়ে নিল জাস্ট প্রমাণের জন্য যে তারা ভ্যালিড। এবার আপনি বাসায় চলে আসলেন এবং ভাবলেন যে যাক, যেহেতু মেডিকেল করে ফেলেছি, ভিসা তো খুব শীঘ্রই হয়ে যাবে, এবং ভিসার পরেই টাকা, যেহেতু যত টাকাই হোক, 3 লাখ 4 লাখ যাই লাগুক, সেটা তো ভিসার পরে, ভিসা হাতে পাবো তারপরে টাকা দিব। তো আপনি আসার আলো দেখতে থাকলেন, এবং দিন শেষে একদিন আপনার ফোন আসলো যে আপনার ভিসা কমপ্লিট। এখন আপনি ভিসা কমপ্লিট, তখন আপনি ভিসাটা তো দেখতে চাবেন অবশ্যই। তখন আপনার পিডিএফ ফাইল পাঠিয়ে দেওয়া হলো, এবং আপনি দেখতে পেলেন যে হ্যাঁ, ভিসাটা আসলেই ডান, অ্যাপ্রুভ করা হয়েছে। এবার যেই মাত্র আপনি এই ভিসাটা নিয়ে বাংলাদেশ এয়ারপোর্টের ইমিগ্রেশন দিয়ে ক্রস করতে যাবেন, এবং ইমিগ্রেশন অফিসার এটা অনলাইনে চেক করবে, তখনই সে বুঝে যাবে যে আপনার ভিসাটা ছিল ভুয়া। আর ভিসা যেহেতু ভুয়া, তার মানে তো ডাজন্ট ম্যাটার যে আপনি কোত্থেকে ভিসাটা নিয়েছেন, আপনিও গিলটি। তো এবার দেখেন, এই যে ভিসাটা ভুয়া, কিন্তু আপনি ধরতে পারলেন না, কারণ বর্তমানে ডিজিটাল যুগে গুগলে আপনার এরকম ভিসার টেমপ্লেট বা ফরম্যাট মডেল পাওয়া যায়। তো সেখান থেকে তারা টেমপ্লেটটা ডাউনলোড করে আপনার পাসপোর্ট থেকে আপনার নাম, আপনার বাবার নাম, এগুলো এডিট করে বসিয়ে দেওয়া যায় মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে, এগুলো আমরা সবাই জানি। তো এইভাবে করে তারা কিন্তু আপনার ভিসাটা বানিয়ে দিল, যেটা হচ্ছে ফেক ভিসা, এবং এন্ড অফ দ্য ডে আপনি টাকাও দিয়ে দিয়েছেন তাদেরকে, যেহেতু ভিসার পরে টাকা, তো আপনি তো কথা মানবেনি। তো সেই অনুযায়ী আপনি টাকাও দিয়ে দিয়েছেন, সব করেছেন, এবং দিন শেষে আপনার ভিসাও হলো না, আপনার জেল, জরিমানা সবকিছু হলো। দিন শেষে আপনি সব হারালেন। তাহলে আসেন জেনে নেই যে আপনি কিভাবে নিজে নিজেই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন উইথাউট এনিওয়ান সাপোর্ট, এবং নিজে নিজে অ্যাপ্লাই করেই কিভাবে আপনি নিউজিল্যান্ডে বিভিন্ন ধরনের যে ভিসা রয়েছে সেখানে অ্যাপ্লাই করে আপনি চলে আসবেন নিউজিল্যান্ডে কোনো এজেন্সির সাহায্য ছাড়া, বা কোনো বাটপার বা স্ক্যাম এগুলোর খপ্পরে আপনি যাতে না পড়েন। তো সেই জন্য আপনাকে ইনফরমেশন গুলো একটু জানিয়ে দিই। নিউজিল্যান্ডে আসার সর্বপ্রথম একটা রাস্তা হচ্ছে ভিজিটর ভিসা। আপনি যদি একটা ভ্রমণ পিপাসু মানুষ হন,
তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে হচ্ছে ভিজিটর ভিসা অ্যাপ্লাই করা। তো ভিজিটর ভিসাটা আসলে কি? ভিজিটর ভিসাটা হচ্ছে এমন একটা ভিসা যে ভিসায় আপনি এই দেশটাতে আপনি ঘুরতে পারবেন, ট্রাভেল করতে পারবেন, কিন্তু কোনো কাজ কিংবা স্টাডি করতে পারবেন না। আসেন তাহলে নিউজিল্যান্ডের ইমিগ্রেশন ওয়েবসাইটে আমরা একটু ঢুকে দেখে নেই যে আসলে ভিসার অবস্থাটা বা তারা কি রিকোয়ারমেন্ট চাচ্ছে। তো ভিসার মেয়াদ পাবেন আপনি হচ্ছে 6 থেকে 9 মাস, এবং ভিসার জন্য ফি দিবেন হচ্ছে $341, যেটা বিডিতে কনভার্ট করলে হবে 23,000 টাকার মতো। এবার আসেন জানি যে কি কি টাইপের ভিসা আছে এখানে। তো 1 নম্বরে আপনার যে ভিসাটা রয়েছে সেটা হচ্ছে ফ্যামিলিকে দেখতে যদি আসেন, অর্থাৎ মিটিং ফ্যামিলি, তাহলে সেই জন্য আপনি ভিজিটর ভিসা অ্যাপ্লাই করতে পারেন। এর মানে হচ্ছে আপনার ধরেন ফ্যামিলি নিউজিল্যান্ডে থাকে। আচ্ছা, এই ফ্যামিলি গুলো কে কে সেটাও একটু স্পেসিফাই করে দেই। ফ্যামিলি হচ্ছে যেমন বাবা মা, ভাই বোন অথবা পার্টনার। হ্যাঁ, তো এই ধরনের ফ্যামিলি মেম্বার যারা খুব কাছের তাদেরকে দেখতে আসবেন। আর 2 নম্বরে হচ্ছে হলিডেতে আপনি ঘুরতে আসতে পারেন। তো হলিডেতে ঘুরতে আসাটা কি মানে হচ্ছে আপনার কোনো ফ্যামিলি মেম্বার নাই, কিন্তু আপনি একজন ভ্রমণ পিপাসু মানুষ এবং আপনি হলিডেতে চাচ্ছেন যে বিদেশে ঘুরবেন। তো সেক্ষেত্রে আপনার ওই ক্যাটাগরিতে আপনি পড়ে যাবেন। তো সেইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে হলিডে ভিজিটর ভিসা যেটা রয়েছে সেটা বাংলাদেশিদের 100 জনের মধ্যে একজনেরও হবে কিনা খুব একটা বেশি সেটা নিয়ে কনফিউশনে পড়ে যাই। এর মেইন কারণটা হচ্ছে আমরা নিজেরাই, কারণ আমরা অনেকেই পূর্ববর্তী সময়গুলোতে যখন হলিডে ভিসা আমাদের জন্য অ্যাপ্রুভ করা হতো, আমরা অনেকেই এদেশে এসে আর ভিসার পরে আর বাংলাদেশে ফেরত যেতাম না। তো যার কারণে ওভারস্টে হওয়ার কারণে নিউজিল্যান্ড ইমিগ্রেশন এই বিষয়টা কনসার্নে আনে, এবং আমাদের জন্য এই ভিসাটা এখন খুবই টাফ বলা চলে। এবার আসেন দেখে নেই যে আসলে এখানে কি কি কাগজ লাগবে। তো সর্বপ্রথম আপনার বার্থ সার্টিফিকেট, আপনার মেডিকেল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, তারপর হচ্ছে এখানে আসার জেনুইন কারণ বলতে হবে আপনাকে, যে আপনি কেন আসতেছেন এবং আপনি বাংলাদেশে অবশ্যই ফেরত যাবেন, তারা এটা অবশ্যই জানতে চায়। আপনি বাংলাদেশে ফেরত চলে যাবেন, আপনার যাদের দেখতে আসতেছেন তাদের সাথে আপনার সম্পর্কটাও যাচাই করবে যে আসলে সেটা কি, তারা কি আপনার জেনুইন ফ্যামিলি কিনা। যদি আপনি আপনার ভাইকে দেখতে আসেন তাহলে তারা চেক করবে যে আসলে সে কি আপনার জেনুইন ভাই কিনা। তো সেক্ষেত্রে আপনার দুইজনের বার্থ সার্টিফিকেটে যখন প্যারেন্টস এর নাম মিলে যাবে তাহলে সেটা আসলে প্রমাণিত হয়। এবার দুইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে আইদার আপনি নিজে ফিনান্সিয়াল কস্টটা আপনি বেয়ার করবেন, আর না হলে হচ্ছে গিয়ে আপনার যে ফ্যামিলি মেম্বার রয়েছে তারা হচ্ছে আপনাকে স্পন্সর করবে। তো সেক্ষেত্রে তাদের হচ্ছে গিয়ে সম্পূর্ণ পেমেন্টটা তাদের দিতে হবে। আর যদি আপনি নিজে ব্যয় করেন তাহলে আপনার একটা ছোট ফান্ড থাকতে হবে, যেই ফান্ডে আপনার মূলত আপনি যত মাস থাকবেন তো সেই তত মাসের আপনার টাকাটা, অ্যাকোমোডেশন, ফুড কস্ট, এই দুইটা কাজই, এই দুইটার টাকাটা আপনার রাখতে হবে ইমিগ্রেশন অ্যাপ্লাই এর পূর্বে, যাতে তারা দেখে বুঝে যে আপনি নিউজিল্যান্ডে এসে বিপদে পড়বেন না এবং আপনার সম্পূর্ণ টাকা রয়েছে নিউজিল্যান্ডটা ভ্রমণ করার মতো। এবার আসেন যে যারা স্পন্সর করবে, তারা যদি স্পন্সর করে তাহলে তো আপনাকে আর টাকার কোনো দেখানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন, নিজে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার যে পরিমাণ টাকাটা আপনার ফান্ডে থাকা লাগবে সেই টাকার পরিমাণটা হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকার মতো থাকা লাগবে, প্রতি মাসের কথা বলছি। এবং হচ্ছে গিয়ে আপনি যদি কয় মাস ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো 6 মাসের ভিসা হয় তাহলে ওইভাবে ক্যালকুলেট করে 50 × 6 তাহলে আপনার 3 লাখ টাকা আসে। ওই অত টাকাই হচ্ছে আপনি আপনার ফান্ডে রাখবেন। ইভেন আপনার স্পন্সর যে আছে তার ফান্ডে থাকতে হবে বা তার ব্যাংকে দেখাতে হবে, ব্যাংকের স্টেটমেন্ট দেখিয়ে দিবে যে আমার এত টাকা অবশ্যই আছে। তো এটা আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করে বললাম।